রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আপনার কাছে কি অর্থ বহন করে? এই দিনটিকে প্রতি বছর কিভাবে স্মরণ করেন আপনি? আমি যেহেতু রবীন্দ্র যুগের মানুষ নই, আমি এই বর্তমান যুগের মানুষ, কিন্তু আমি এবং আমার মতো যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন কিংবা সাহিত্যের চর্চা করেন, যারা কবিতা পড়েন কিংবা পড়তে ভালোবাসেন, তার নানা রকম লেখা পড়তে ভালোবাসেন, তাদের জন্য আসলে এই দিনটি বিশেষ একটা গুরুত্ব পালন করে। কারণ আমাদের চারপাশে, আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে তাকে স্মরণ করা হয়। আর যেহেতু ছোটবেলা থেকে আমরা রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের চেতনা, দর্শন এসব নিয়ে বড় হয়েছি, আমাদের বাবা মারা আমাদেরকে এইসব শেখানোর চেষ্টা করেছেন সবসময়, যার জন্য এই দিনটা আমার কাছে মনে হয় এগুলো আবার নতুন করে দেখে নেওয়ার, নতুন করে ঝালাই করে নেওয়ার, অন্তত একটুখানি উপলব্ধি করার এবং নিজেদের পরবর্তী প্রজন্মকে রবীন্দ্রনাথের সাথে এবং আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার একটা মাধ্যম বা একটা সুযোগ। দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে, মধু যামিনী রে, দুজনে দেখা হলো। নিকুঞ্জে দক্ষিণাময় করেছে হায় হায়, নিকুঞ্জে দক্ষিণাময় করেছে হায় হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে, মধু যামিনী রে, দুজনে দেখা হলো মধু যামিনী রে। রবীন্দ্রনাথের সাথে বা রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনার যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা খুব ছোট বয়সে শুরু হয়নি আসলে। একদম ছোটবেলায় যখন আমি গান শেখা শুরু করি, আমার প্রথম গুরু ছিলেন আমার বাবা। আমার বাবা নিজে গান গাইতেন, উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো কিন্তু প্রথম শুরুটা হয় উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে। রাজশাহীতে শ্রীবুদ্ধ দেবরা, উনি বাবার পরে উনি আমার প্রথম গুরু। আমি যাকে একদম গুরু হিসেবে যার কাছে আমি শেখা শুরু করি। এবং 14 বছর বয়স পর্যন্ত আমার বাবা আমাকে কখনো অন্য কোনো গান গাইতে দিতেন না, কোনো ছড়া গানও না, শুধুমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে হবে। কোনো রকম গান গাওয়া একদম বারণ ছিল। তো 13 বছর বয়সে আমি ছায়ানটে ভর্তি হই। প্রারম্ভিক খতে আমি এক বছর পড়াশোনা করি। এরপরে যখন ফার্স্ট ইয়ারে আমাদের বিভাগ নির্বাচনের ব্যাপারটা আসে, যে কে কোন বিভাগে যাবে, তখন আমার বাবা রবীন্দ্রসঙ্গীতের ভক্ত হিসাবে, রবীন্দ্রনাথের ভক্ত হিসাবে আমার বাবার এটাই ইচ্ছা ছিল যে আমি রবীন্দ্রসঙ্গীতই গাবো এবং অন্য কোনো গান নয়। তো সেভাবেই রবীন্দ্রসঙ্গীতে আসা। আসলে তখনও রবীন্দ্রনাথের প্রতি প্রেম কিংবা রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা, উপলব্ধি কোনোটাই তেমন ছিল না, শুধু বাবার ইচ্ছেতে। আচ্ছা, পরবর্তীতে এই ভালোবাসাটা কিভাবে তৈরি হলো? আমার যাত্রাটা প্রথমে আমি যার কথা বললাম, ওনার কাছে আমি রাজশাহীতে শিখেছি। উনি উচ্চাঙ্গ সঙ্গীতেরই শিক্ষক ছিলেন, শ্রী বুদ্ধ দেবরায়। এবং তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমি নিজেই গান করতাম, মানে গলাটা সাধতাম। এরপরে ছায়ানটে তো ভর্তি হই। ছায়ানটে ভর্তি হওয়ার পরে আমার প্রথম শিক্ষক ছিলেন আব্দুল ওয়াদুদ। আব্দুল ওয়াদুদ স্যার, উনি রবীন্দ্রসঙ্গীত শেখাতেন তখন।
অপালা ফরহাদ নবেদ। কালে কালে যখন বড় হতে থাকি ওস্তাদ ফুল মোহাম্মদ স্যারের কাছে, সানজিদা খাতুন এবং ওয়াহিদুল হক স্যার, এরা সবাই আমার শিক্ষাগুরু ছিলেন। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে আপনার কাছে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটো। একটা হচ্ছে অডিয়েন্স, অবশ্যই অডিয়েন্স তৈরি করতে হবে, সেরকম ধৈর্যশীল অডিয়েন্স যারা শুনবে, যারা বুঝবে, এবং সেটা ঘরের থেকে তৈরি হওয়া দরকার। বাচ্চারা যখন ছোট থাকে তখন যদি তাদেরকে রবীন্দ্রনাথের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে খুব ট্যাক্টফুলি পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর শ্রোতার একটা জেনারেশন তৈরি হতে পারে। দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে যে সব কিছুকে যুগের সাথে তাল না মিলিয়ে আঁকড়ে রাখা। এখন অনেক নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আসছে, নতুন নতুন ক্ষেত্র আসছে, যেগুলোকে আমরা অনেকেই হয়তো ব্যবহার করতে চাচ্ছি না বা নতুন এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না। সুরটাকে ঠিক রেখে, ভাবটাকে ঠিক রেখে, রবীন্দ্রনাথকে ঠিক রেখে যদি আমরা এর সাথে যুগোপযোগী করে গানটা প্রেজেন্ট করতে পারি, তবে অবশ্যই সুর এবং যেটা রবীন্দ্রনাথ যেভাবে স্বরলিপি প্রণয়ন করে গেছেন, সবটা মানা সম্ভব না। আমি এই ব্যাপারে বলবো, এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক বাকবিতণ্ডা হয়। কেউ কোনো গানে অতটুকু ভুল করলেই অনেক সুশীল সমাজের লোকেরা চলে আসেন, কিন্তু মেন কথা হচ্ছে আমরা সবাই মানুষ, কেউ কম্পিউটার না, কেউ মেশিন না। সো হিউম্যান এরর হতেই পারে, মানুষের ভুল হতেই পারে। ভুলটুকুকে আমরা যদি ভুলটুকুকে এড়িয়ে যেয়ে ওই মানুষটার একাগ্রতা, ওই মানুষটার গাওয়ার ইচ্ছাটাকে, ওই মানুষটার রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসাটাকে যদি মূল্য দেই, তাহলে মনে হয় অনেক প্রতিবন্ধকতা সরে যাবে। চ্যালেঞ্জ ওটাই ফেস করছি যে স্বরলিপি ফলো করাটা। আমি তো মানুষ, আমার ভুল হবেই, আমি ভুলের ঊর্ধ্বে না। তো আমি যতই প্র্যাকটিস করে যাই, আমি যতই একটা গান ভালো করে শিখি, হয়তো সেই গানটা আমার ছোটোবেলার থেকে শেখা, কিন্তু স্টেজে পারফর্ম করা এটা একটা অন্য ব্যাপার। স্টুডিওতে আমরা বারবার করে ওটাকে ঠিক করতে পারি, কিন্তু স্টেজে যখন আমরা পারফর্ম করছি, মানুষের সামনে যখন আমরা পারফর্ম করছি, একটা মুহূর্তে কিছুটা ভুল, একটা দুটো ভুল হতেই পারে, এবং সেটাকে আমাদেরকে আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আপনি বলছেন যে স্বরলিপি মেনটেন করা, স্বরলিপি মেনটেন করতে হবে, কিন্তু হুবহু সবসময় স্বরলিপি মেনটেন করে গাওয়া না পারলে কেউ যে তাকে একদম সে ভালো শিল্পী না এটা বলা ঠিক না। আমার কাছে মনে হয় গাইতে তো সবারই ভালো লাগে। যেদিন শুনে বিষ করেছি পান, আমি যেদিন শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে শুবেছি প্রাণ, আমি যেদিন শুনে বিষ করেছি পান, আমি যেদিন শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি। যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি। তবু পারিনি দূরে যেতে, মরিতে আসে, রই গো বুকেতে অনল বাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। রবীন্দ্রনাথের গান এই সময়ে এসেও 2026 সাল, সেই সময়ে সেই প্রজন্ম এবং এই প্রজন্ম সমানভাবে প্রাসঙ্গিক। কিভাবে আপনার ব্যাখ্যা কি এই বিষয়ে? রবীন্দ্রনাথের
সময়কার যে লেখাগুলো, গান, কবিতা কিংবা সাহিত্য, একটু যুক্ত করি, পরিবেশনের ক্ষেত্রে হয়তো চেঞ্জ এসেছে, বারবার এসেছে, যত প্রজন্ম হয়েছে, প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, মিউজিকের চেঞ্জ এসেছে, গায়কের চেঞ্জ এসেছে, কিন্তু সেটা তো রবীন্দ্রনাথের গানই আসলে, ওনার লেখাটায় ওনার সুর সকল কিছুই। কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত গানগুলো সমসাময়িক, সেই সময়ের লোকও শোনে, এই সময়ের লোকও শোনে, হয়তো কম বা বেশি। এটার ব্যাখ্যা আপনার কাছে কি, বা এটাকে কিভাবে দেখেন? রবীন্দ্রনাথের যে কোনো রচনা, যে কোনো সাহিত্যকর্ম যদি আমরা একটু ভালো করে দেখি, এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম, দেশপ্রেম, প্রকৃতি প্রেম, সৃষ্টিকর্তার প্রতি প্রেম, অথবা প্রেয়সী কিংবা প্রেমিকের প্রতি প্রেম। প্রেমটা তো শাশ্বত মানুষের জীবনে, প্রাচীনকাল থেকে চলে আসছে। এবং এই যে কটা প্রেম সম্পর্কে উনি যে রচনা করেছেন, যে প্রকৃতিকেও মানুষ ভালোবাসে কখনো না কখনো, প্রত্যেকটা মানুষ তার নিজের কিছু, প্রতিটা মানুষের নিজের কোনো পছন্দের ঋতু থাকে, পছন্দের জায়গা থাকে যেখানে যে সে বসতে ভালোবাসে। সেভাবেই কিছু মানুষ স্রষ্টাকে ভীষণ ভালোবাসে, কিছু মানুষ প্রেমে পড়ে। আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে এই যে সমসাময়িক করে রাখা, মানে সমষ্টিগত একটা বিষয় তার মধ্যে আছে। সমষ্টিগত যে প্রেমটাকে উনি যেভাবে প্রেজেন্ট করে গেছেন, উনি যেভাবে প্রেমটাকে তার প্রত্যেকটা লেখায়, তার প্রত্যেকটা সৃষ্টিতে প্রতিফলিত করে গেছেন, আমার সেজন্যই ওনার লেখাটা এখনো, এবং ওনার সাহিত্যকর্মগুলো এখনো এত সমসাময়িক। সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। প্রেমটা কিন্তু শুধু মাত্র যে এরকম যে মানব প্রেম হবে এরকম কোনো প্রেম হবে তা না, আবার মানব প্রেমের মধ্যেও যে শুধুমাত্র নরনারীর প্রেম তা কিন্তু না। এখানে বৌদির সাথে ছোট্ট দেবরের প্রেম, তার ভালোবাসা, ছোট ভাইয়ের মতো ভালোবাসা, কখনো ছোট ভাইয়ের সাথে, কখনো দুই বোনের ভালোবাসা, সখীদের ভালোবাসা। একটা গান আছে, অলস্যই অলস্যই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। এই যে মানুষের পারস্পরিক সম্পর্কগুলোকে উনি সবসময় ওনার সাহিত্যের মধ্যে দেখিয়ে গেছেন। হ্যাঁ, ছবির মতন এঁকে গেছেন আমার কাছে মনে হয়। যার জন্য আমার মনে হয় যে এখন উনি সমসাময়িক, এখনও ওনাকে টেক্কা দেওয়ার মতো কেউ আসেনি। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে কোন বিষয়টা আপনাকে বেশি টানে, কথা নাকি সুর? আমি সব ধরনের গানই ভালোবাসি। সেই ক্ষেত্রে গানের সুর যদি সুন্দর হয়, আমার কাছে গান ভালো লাগে। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথের বাণী মানে অসাধারণ, অনবদ্য। রবীন্দ্রনাথের বাণী যদি একটুখানি স্টাডি করা যায়, একটুখানি পড়া যায় বসে, একটা গান যখন আমি গাইবো তার আগে যদি আমি গানটা পড়ি, এবং এটা আমাদের ছায়ানটে এটা আমাদেরকে প্র্যাকটিস করানো হতো। একটা গান পড়া, একটা গান পড়ে তুমি কি বুঝলে, এটা আমাদের চর্চা ছিল তখন। তো আমার কাছে মনে হয় গান তো সবই সুন্দর, কোনো গানই কিন্তু, কোনো সুরই কিন্তু অসুন্দর না। বাণীর প্রয়োগের ক্ষেত্রে কারণে ওটা অসুন্দর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে রবীন্দ্রনাথের গানে আমাকে বাণী অবশ্যই বেশি টানে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম রবীন্দ্রনাথের গান প্রসারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে অনেকেই হয়তো গানটা গায় ঘরে, সে হয়তো গানটা বাইরে গাইতো না, যে কোনো কারণেই হোক, তার হয়তো গাওয়া সম্ভব না, ব্যস্ততার কারণে হোক, কিংবা সে হয়তো এমন দূরে থাকে, ঢাকার বাইরে থাকে, ঢাকায় এসে স্টুডিওতে রেকর্ডিং করানো, বিভিন্ন কারণ থাকতে পারে। এই যে ফেসবুকের মাধ্যমে অনেকেই খালি গলায়, অনেকেই হারমোনিয়াম বাজিয়ে তাদের গানটা দিচ্ছে, তাদের বন্ধু বান্ধবরা তো অন্তত শুনছে, এবং শোনার ফলে কি হচ্ছে, ওই মানুষটা কিন্তু একটা উৎসাহ পাচ্ছে, তার লাইফের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে, যে না আমি তো এটা করতাম, কিংবা আমি এটা করতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, গাওয়াটা আবার করি। এবং এই ফেসবুক থেকেই কিন্তু আজকে অনেক অনেক ভালো শিল্পী কিন্তু সামনে চলে আসছেন। এটা একটা।
আর প্রযুক্তির ব্যবহার অবশ্যই আমি সবসময় স্বাগত জানাই, যদি মূল সুর মূল ভাবকে ঠিক রেখে কোনোটা বিকৃত না করে যদি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওটা আরও সুন্দর শ্রুতিমধুর করা যায়, তাতে সমস্যা কোথায়? আমরা বিভিন্ন প্রযুক্তিতে আমাদের জীবনকে সহজ করার জন্যই উদ্ভাবন করছি। তো সেই ক্ষেত্রে গানের ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার করে গানটাকে সহজ করা যায়, যার কাছে সময় নাই সে যদি একটু তাড়াতাড়ি করে তার ট্র্যাকটা বানাতে চায়, অসুবিধা তো নাই। রবীন্দ্র প্রয়াণ দিবসে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ তো আমাদের অনেকটা জুড়ে আছেন। রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য একসময় এই দেশে বিপ্লব হয়েছে। যখন পশ্চিম পাকিস্তান সরকার রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করেন, তখন ছায়ানট এটার জন্য ভীষণ যুদ্ধ করে এবং এইভাবেই ছায়ানটের আসলে পথ চলাটা শুরু। আমরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই। রবীন্দ্রনাথ আমাদের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। আমরা ছোটবেলা থেকে সকালবেলা অ্যাসেম্বলিতে যে দৌড়ে যেতাম জাতীয় সঙ্গীতটা শোনার জন্য, এবং এখন পর্যন্ত আমি সিনেমা হলে যখন সিনেমা টিকিট কাটি, আমি আসলে আগে ঢুকি শুধুমাত্র জাতীয় সঙ্গীতের জন্য। তো যেটা হচ্ছে, আমরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই, তার অবদানটাকে ভুলে না যাই। তখন তো বাংলাদেশ ছিল না, তখন বাংলা ছিল। তো উনি যা কিছু লিখেছেন, ওনার যা কিছু ভালোবাসা উনি দিয়েছেন, সব বাংলাকে দিয়েছেন। তো এখানে এটার মধ্যে বাংলাদেশও সামিল। তো আমরা বাংলাদেশিরা, বাঙালিরা যেন রবীন্দ্রনাথকে ভুলে না যাই এবং ওনার যে আদর্শ, ওনার যে সবাইকে ভালোবাসার যে একটা দর্শন, এই দর্শনটা যেন আমরা মেনে চলি, অন্তত স্মরণ যেন করি। দাঁড়িয়ে